বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিবৃতির ভাষায় সচিবদের দ্বিমত। মজুদ সংকটে গণটিকা কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত। দেশে করোনায় আরও ১১৭ জনের মৃত্যু, হাসপাতালেও কমেছে রোগীর চাপ। সংক্রমণের নিম্ন হার ধরে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। পদ্মা সেতুতে সবশেষ রোডওয়ে স্ল্যাব স্থাপন, আগামী জুনেই খুলে দেওয়ার আশা প্রকল্প পরিচালকের। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এবং প্রধান নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়িঘর তলিয়ে যাওয়ায় দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। করোনা টিকার 2 ডোজের সময়ের ব্যবধান কমানোর পাশাপাশি কারখানা শ্রমিকদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বরিশালের ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির ভাষার সঙ্গে সচিবরা একমত নন বলেও জানান তিনি। এদিকে গণটিকাদান কর্মসূচি আর চলবে না উল্লেখ করে টিকা প্রাপ্তির সাপেক্ষে এর নিবন্ধন ও প্রয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাহাঙ্গীর আলমের রিপোর্ট। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ও ভ্রমণ ভাতা বিষয়ক 2টি এবং সংশোধিত বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রতি বছর 18 অক্টোবর ক শ্রেণীর দিবস হিসাবে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালনের সিদ্ধান্ত হয় সভায়। বৈঠকে করোনা থেকে সুরক্ষায় টিকার 2 ডোজের মাঝখানের সময়ের ব্যবধান 15 দিনে নামিয়ে আনা যায় কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রাপ্তি সাপেক্ষে শিল্প ও কারখানা শ্রমিকদের সপরিবারের টিকা দেওয়ার কথাও বলেন তিনি। সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে শুধু শ্রমিক না, তাদের ফ্যামিলি সুদ্ধা তারাও যেন ফোরানার হিসেবে ট্রিটেড হয়। নট অনলি দ্যাট, সেই ক্ষেত্রে আমরা যে 2 মাস পরে যে 2টা ডোজ দিচ্ছি সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য এইচপিএম বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বরিশালের মতো ঘটনা এড়াতে পারস্পরিক যোগাযোগ বাড়াতে সব পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচিবরা। তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছে। এলজি মিনিস্ট্রির থেকেও বলে দেওয়া হয়েছে, ক্যাবিনেট থেকেও বলে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন বা ল এনফোর্সিং এজেন্সি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবাইকে আপনারা রেগুলারলি আপনারা নিজেরা ইন্টারাকশন করবেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, মজুদ জটিলতার কারণে গণটিকা কার্যক্রমে আর যাবে না সরকার। গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। 16 কোটি ভ্যাকসিন যদি আমরা পেয়ে যাই, যেটা আমরা অর্ডার করেছি, তাহলে তো আমাদের 8 কোটি লোককে আমরা দিতে পারবো এবং এই ভ্যাকসিনগুলো ডিসেম্বরের মধ্যেই আসার কথা। সংক্রমণ মৃত্যুহার কমছে জানিয়ে টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 15% নেমেছে। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও 117 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 25,399 জন। একদিনে 36,789টি নমুনা পরীক্ষায় 5,700 জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার 15.54%। সব মিলিয়ে দেশে 14,67,715 জন করোনা রোগী শনাক্ত হলো। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগীর চাপ। সে কারণেই সহজে রোগীদের সাধারণ শয্যা মিললেও আইসিইউ বেডের সংকট এখনও রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, লকডাউনের সুফল হিসেবে 1 সপ্তাহ ধরে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার নিম্নমুখী রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই চিত্রই বলে দেয় দেশে কমেছে করোনা রোগীর চাপ। 1 সপ্তাহ আগেও যেখানে রোগী ভর্তি 400 ছুঁই, এখন সেখানে ভর্তি রয়েছে 305 জন। হাসপাতালের বারান্দায় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকলেও আগের মতো অপেক্ষামান রোগী নেই। তবে এখনও সংকট রয়েছে আইসিইউ বেডের।
এক সপ্তাহ ধরে মৃত্যু ও সংক্রমণ কমতে থাকায় হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার চাপও কমেছে। যে অফিসে জয়েন করার জন্য এখন টেস্ট করাইতে আসছে আর কি, ওটা রিপোর্ট না নিলে অফিসে ঢুকতে দিবে না। এসে ডিরেক্ট ফর্ম ফিল আপ করে করা যাচ্ছে, এটা অবশ্যই ভালো। ছোটখাটো জব করি, তার জন্য ওখানে একটু করোনা টেস্ট লাগে। তবে বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা। প্রবাসীদের কিছু ফাইজারের টিকা পেলেও বেশিরভাগই প্রথম ডোজ নিচ্ছেন সিনোফার্ম আর দ্বিতীয় ডোজ পাচ্ছেন মডার্নার ভ্যাকসিন। টিকা পেয়ে সন্তোষ জানান অনেকেই। সুন্দরভাবে ভালোভাবে চলেছে, আই এম রিয়েলি হ্যাপি। আমি লাইনে দাঁড়াইছিলাম, ওই ভাইয়েরা বলছে আর কি আপনি যান ভিতরে গেলে আপনার সমস্যাটা সমাধান করবে, এখন ফাইজার টিকা দিবে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমায় হাসপাতালগুলোতে রোগীর চাপও কমতে শুরু করেছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের চাইতে কমেছে। আমরা আমাদের যে বিছানার যে শয্যা সংখ্যার যে তথ্যগুলো আসে সেটি আপনারাও দেখেন, আমরাও কিন্তু আপনাদের সঙ্গে প্রতিদিন সেটি আমরা শেয়ার করি, সেটি অনেকখানি কমে এসছে। এটি আমরা মনে করি যে একটি সাময়িক স্বস্তির জায়গা তৈরি করে দিয়েছে। এখন যদি সবাই টিকাটি যথাসময়ে গ্রহণ করেন, এই ধারাটি যদি অব্যাহত থাকে, তাহলে নিউ নর্মাল যে জীবনটি আছে, স্বাভাবিক জীবনের কাছাকাছি আমরা হয়তো আবার খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারবো। করোনা সংক্রমণের নিম্নমুখী ধারা অব্যাহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দেন তিনি। স্বাস্থ্যবিধি আমরা যদি সকলে মেনে চলি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরের পূর্ব কাফরুলকে মেট্রো রেলে যুক্ত করতে বেদখল সংযোগ সড়কটি পুনর্নির্মাণের কথা জানালেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। আর ড্যাপের নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে দিয়ে রাস্তাটিকে ৩০ ফুট সম্প্রসারণ করা হবে বলে জানালেন রাজুক চেয়ারম্যান BM আমিনুল্লাহ নুরি। কাফরুলে দখল হয়ে যাওয়া রাস্তাটি পরিদর্শনে এসে একথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। রাজুকের ডিটেইলড এরিয়া প্ল্যান অনুযায়ী পূর্ব থেকে দক্ষিণ কাফরুল হয়ে শেওড়াপাড়া যাওয়ার রাস্তাটি ৩০ ফিট চওড়া, কিন্তু অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করায় আয়তন অর্ধেকে নেমে এসেছে। দখল হয়ে যাওয়া রাস্তা পরিদর্শনে আসেন ডিএনসিসির মেয়র ও রাজুক চেয়ারম্যান। রাস্তা দখল মুক্ত করে শেওড়াপাড়া মেট্রো রেল অংশে যুক্ত হতে সংযোগ সড়ক নির্মাণের কথা জানান মেয়র। রাজুকের ম্যাপে পরিষ্কার করে ৩০ ফুট রাস্তা, কিন্তু রাস্তাটা দখল হয়ে গিয়েছে। বিভিন্ন বাসা বাড়ি আপনারা দেখছেন, তাদের বিভিন্ন ব্যালকনি বাড়িয়ে দিয়েছে। এই যে বাড়িটা দেখছেন, আমার মনে হয় এই বাড়িরও কিন্তু পারমিশন নাই। ড্যাপের নকশা অনুযায়ী রাস্তাটির প্রস্থ 30 ফিটে ফিরিয়ে আনার কথা জানান রাজুক চেয়ারম্যান। প্ল্যান অনুযায়ী দেখবো, চেক করবো আমার ভবনগুলো ঠিক আছে কিনা, যেগুলো ঠিক নাই আমরা ওয়ার্নিং দেবো ঠিক করার জন্য খুব দ্রুত। না করলে আমরা আমাদের উদ্যোগে সেগুলো দ্রুত আমরা অপসারণ করে যেন এই রাস্তাটা বড় হয় সেভাবে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে থেকে আমরা এই কাজ করার চেষ্টা করব। পরে জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মেয়র আতিক। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন মাইল ফলকে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ। সকালে সেতুর 12 ও 13 নম্বর পিলারের সবশেষ রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। এতে 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গতা পেল সড়কপথ। সেতুর সড়কপথের মোট 2917টি রোডওয়ে স্ল্যাবের সবগুলো বসে গেছে সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর 2 মাসের মাথায় এবার শেষ হবে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। সবশেষে রোডওয়ে স্ল্যাব বসানোর মধ্য দিয়ে পূর্ণাঙ্গতা পেল স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ। প্রকল্প পরিচালকদের আশা 2022 সালের জুনেই সেতু খুলে দেওয়া সম্ভব হবে। সাধারণ মানুষের মতে যোগাযোগ ও অর্থনীতির ক্ষেত্রে অনন্য মাইল ফলক হতে যাচ্ছে পদ্মা সেতু। মোহাম্মদ রেজাউলের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। আরেকটি পালক যুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতুতে। 12 এবং 13 নম্বর পিলারে সবশেষ রোডওয়ে স্ল্যাব বসানোর মধ্য দিয়ে তৈরি হলো গাড়ি চলাচলের পথ। ফলে 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গতা পেল সড়কপথ। প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে দ্বিতল বিশিষ্ট অবকাঠামো দাঁড়িয়ে গেছে বহু আগে। উপরের অংশে কংক্রিটের স্ল্যাব বসানোর পর এখন 20 কিলোমিটার অংশে রেলিং নির্মাণ, গ্যাস লাইন স্থাপন সহ টুকিটাকি আরও কিছু কাজ এগিয়ে চলছে জোরে সোরে। রোডওয়ে স্ল্যাব less than 60 আর 60টা বসাইলে আমাদের সবগুলো কাজ হয়ে যাবে। এই রেলিং এর কাজ এটা অনেক বড়, প্রায় 20 কিলোমিটারের উপরে, তো সেটার কাজ আমরা প্রায় 35% করেছি। প্রকল্প পরিচালক বলেন, ধীরে ধীরে কর্মী সংখ্যা কমে যাবে। নির্মাণ কাজের জন্য তৈরি করা বিভিন্ন অবকাঠামো সরিয়ে ফেলতে হবে। আমাদের মূল সেতুর প্রগ্রেস 94.25%, নদী শাসনের 85.25% এবং ওভারঅল 87.25%। প্রায় 1.5 বছর ধরে প্রতিটি বড় প্রকল্পের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে করোনা অতিমারি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে নির্ধারিত সময়েই খুলে দেওয়া যাবে পদ্মা সেতু।
ইনশাআল্লাহ আমরা 2022 সালের জুনের মধ্যে আমাদের যানবাহন চলাচলের জন্য আমাদের সেতু প্রস্তুত হবে। চালুর পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সরাসরি যোগাযোগ স্থাপন হবে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিরাট হাতছানি। ফেরি ঠিক মতন চলাচল করে না, এই আইলে আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে নরমালে। দক্ষিণাঞ্চলে যোগাযোগের ব্যবস্থাটা এত ভয়াবহ খারাপ, মানুষের তো অনেক কষ্ট হয়। এই পদ্মা সেতু হলে এই জিনিসটা লাগু হবে দ্রুত। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক সমীক্ষা বলছে, পদ্মা সেতু চালু হলে দৈনিক প্রায় 24,000 যানবাহন চলাচল করবে। সংখ্যাটি বাড়তে বাড়তে 2050 সালে দাঁড়াবে 67,000-এ। পদ্মার মূল সেতুতে মোট 2917টি রোড স্ল্যাব বসবে, যার মধ্যে কাজ শেষ হয়েছে 2862টির। এছাড়া 5000 শেয়ার পকেট নির্মাণের মধ্যে শেষ হয়েছে 40% কাজ। অর্থাৎ বলা যায় গাড়ি চলাচলের দ্বার প্রান্তে দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু। এখন দেখার অপেক্ষা এখান থেকে ঠিক কতটুকু দূরত্বে দাঁড়িয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে নাসির উদ্দিন, মোহনা সংবাদ। প্রধান নদ নদীর পানি বাড়তে থাকায় দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীগুলোর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে নতুন করে প্লাবিত হয়েছে ওই এলাকার নিম্নাঞ্চল। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর পানি বাড়ায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজের ইউনিয়নের শিলাচর এলাকায় শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে বসত ভিটা ও ফসলি জমি হারিয়েছে বহু পরিবার। এখনো হুমকিতে বলাশিয়া গুচ্ছ গ্রাম সহ 2 শতাধিক পরিবার। এই নদী ভাঙার কোনো শেষ নাই, কোনো কুল কিনারও নাই। এক সপ্তাহের ভিতরে 200 ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। অনেকে বসতঘর ও অন্যান্য স্থাপনা সরিয়ে নিচ্ছে। এদের কেউ কেউ একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছেন। সরজমিনে আমাদের উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছে এবং এক্সেন পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি। এদিকে রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। ভাঙন আতঙ্কে দিন কাটছে হাজারো মানুষের। কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় তীব্র হয়ে উঠছে পদ্মার ভাঙন। কয়েকদিনের ব্যবধানে বিলীন হয়েছে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বেশ কিছু এলাকা। ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় নিচু এলাকার কয়েকশো বাড়ি পানিতে ডুবে গেছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ভাঙন। তবে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। শারমিন ঝর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকবে। আরও একবার আমন্ত্রণ মোহনা সংবাদে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBTর এবছরের স্বাধীনতা দিবস সম্মাননা দেয়া হয়েছে শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। দুপুরে পল্লবীর মোহনা ভবনে শিল্প প্রতিমন্ত্রীর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন BUBTর উপাচার্য ফয়াজ খান। এ সময় তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হলো। আর এ সম্মাননা শিক্ষা বিস্তারে আরও উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT। এবছর পদক দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়েজ খান, প্রভিসি অধ্যাপক ডক্টর আলী নুরো, রেজিস্ট্রার হারুন রশিদ। উপাচার্য বলেন, শিল্প প্রতিমন্ত্রীকে সম্মাননা জানাতে পেরে BUBT কর্তৃপক্ষ গর্বিত। ভবিষ্যৎ প্রজন্ম এই মুক্তিযোদ্ধার পথ অনুসরণ করবে বলেও আশা উপাচার্যের। সত্যি আমরা খুবই আনন্দিত যে মন্ত্রী মহোদয়কে আমরা আজকে তার অফিসে এসে আমরা এই মেডেলটা দিতে পেরেছি এবং মন্ত্রী মহোদয়ের কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত যে উনি আমাদের শিক্ষা বিস্তারে বিরাট ভূমিকা রাখছেন। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, BUBTর এই সম্মাননা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অবদান আরও প্রসারিত হবে। আমি BUBTর কাছে কৃতজ্ঞ যে ওনারা একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করেছেন। এজন্য আমি গর্ববোধ করি। আমি মনে করি আমার কাজকর্ম আরও উৎসাহ বাড়বে। বর্তমানে আমি শিক্ষাক্ষেত্রে
আমি বলবো আমি যে অবদান রেখে চলছি আগামীতে আরো বেশি করে আমি রাখতে পারবো এবং আমার উৎসাহ বৃদ্ধি পাবে। আমি যদি ওনাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারি আমি নিজেকে গৌরবান্বিত মনে করব। এর আগেও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বুদ্ধিজীবী ফোরাম, ঢাকা কমার্স কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদারকে সম্মানিত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকালে আদালতে তোলা হয় ওসি প্রদীপ সহ 15 আসামিকে। প্রথম দিন মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়ে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আজ থেকে আগামী 25 আগস্ট পর্যন্ত টানা 3 দিন এ সাক্ষ্য গ্রহণ চলবে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল জানান, এ 3 দিন মামলার 1 থেকে 15 নম্বর সাক্ষীরা সাক্ষ্য দেবেন। মামলায় মোট সাক্ষী 83 জন। সিলেট 3 আসনের উপনির্বাচন আগামী 4 সেপ্টেম্বর নির্ধারণ করেছে ইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার বলেন, এ লক্ষ্যে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ নির্বাচন এবং বাকি উপনির্বাচন সম্পন্ন করার কথাও জানান তিনি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 26 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এই ছিল মোহনা সংবাদ। পরের সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে